নমস্কার। আজ আমরা হোসে রিজালের বিখ্যাত যাকে বলে কালজয়ী উপন্যাস এল ফিলিবাস্টারেসমো বা লোভের রাজত্ব নিয়ে একটু সনভিদ আলোচনা করব। হ্যাঁ, রিজালের দ্বিতীয় উপন্যাস এটি 1891 সালে লেখা। আমাদের হাতে উপন্যাসটার একটা সারসংক্ষেপ আছে আর কিছু বিশ্লেষণ। আমরা চেষ্টা করব এর যে মূল কাহিনী, চরিত্রগুলো কিভাবে বদলালো, তাদের ভেতরের পরিবর্তনটা ঠিক, আর এর প্রতীকী তাৎপর্য ভেতরের অর্থ আর যে বার্তাটা রয়েছে সেটা সহজ করে বলতে। এটা শুধু একটা বই নিয়ে কথা নয়, আসলে ইতিহাসের একটা বিশেষ সময়কে ধরা। অবশ্যই। এটা তো রিজালের প্রথম উপন্যাস, নলিমে তাঙ্গেরের পরের পর্ব, একেবারে সরাসরি সিকুয়েল। প্রেক্ষাপটটা তাহলে ফিলিপাইনের সেই স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের শেষের দিককার। একদম। আর তখনকার যে দমবন্ধ করা পরিবেশ, যেখানে ফিলিবাস্টারও রাজদ্রোহী বা সাবভার্সিভ, এই শব্দটাই বিরাট আতঙ্কের ছিল। রিজাল এখানে আগের উপন্যাসের চেয়ে অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন একটা সুর এনেছেন। আগেরটাই তো তাও আসার কথা ছিল। হ্যাঁ, এখানে যেন রাগ, হতাশা এগুলোই বেশি। বিপ্লবের আঁচটা অনেক বেশি জোরালো। আর সেই বদলের সবচেয়ে বড় মুক্ত প্রধান চরিত্র নিজেই, তাই না? প্রথম উপন্যাসে সেই ক্রিসোস্তম ইবাররা। হ্যাঁ, ইবাররা। এখানে সে সম্পূর্ণ অন্য মানুষ, একেবারে যাকে বলে বদল। এই ব্যাপারটা আসলেই চমকে দেয়। কিভাবে হলো এই পরিবর্তন? সে ফিরে আসে সিমোন নামে, একজন খুব ধনী জহুরি, সে রহস্যময়, সবার চোখে বেশ প্রভাবশালী। কিন্তু এই যে বাইরের চেহারা, এর আড়ালে সে আসলে একজন বিপ্লবী, ভীষণ প্রতিহিংসা পরায়ণ। আগের উপন্যাসে তো সে শান্তিপূর্ণ সংস্কারে বিশ্বাসী ছিল, শিক্ষায় জোর দিত। ঠিক, কিন্তু ব্যক্তিগত জীবনে এত আঘাত পেয়েছে, সমাজের অবিচার দেখেছে, যে তার ওই বিশ্বাসটা আর নেই, ভেঙে চুরমার হয়ে গেছে। রিজাল এখানে দেখিয়েছেন, বিশ্লেষণগুলো তাই বলছে, যে চরম অবিচার কিভাবে একজন শিক্ষিত, আদর্শবান মানুষকেও ধীরে ধীরে প্রতিহিংসা আর ধ্বংসের দিকে ঠেলে দেয়। একদম। একটা নিখুঁত ছবি এঁকেছেন তিনি, প্রায় যেন ঠান্ডা মাথায় করা বিশ্লেষণ। তার সিমোন আর সংস্কার চায় না, সে চায় বিপ্লব। আচ্ছা, তার পরিকল্পনাটা ঠিক কী ছিল? শোনা যায় বেশ ভয়ঙ্কর একটা ছক ছিল। ভয়ঙ্কর তো বটেই। সিমোন তার ওই অগাধ টাকা ব্যবহার করে সমাজের ভেতরে দুর্নীতিটাকে আরও বাড়িয়ে তোলে, ইচ্ছে করে। হ্যাঁ, কেন? যাতে সিস্টেমটা ভেতর থেকে পচে যায়, মানুষ যাতে চূড়ান্ত বিরক্ত আর ক্ষুব্ধ হয়ে ওঠে। সে ঘুষ দিয়ে বড় বড় কর্মকর্তা, এমনকি পাদ্রীদেরও হাত করে ফেলে। আচ্ছা। আর তার চূড়ান্ত পরিকল্পনা ছিল একটা বড় বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটানো, যেখানে প্রায় সব শাসক, স্প্যানিশ কর্মকর্তা, প্রভাবশালী লোকেরা হাজির থাকবে। উদ্দেশ্য? পুরো নেতৃত্বকে এক ঝটকায় শেষ করে দেওয়া। ঠিক তাই, এক লহমায় শেষ করে একটা রক্তক্ষয় বিপ্লবের শুরু করা। সে ভাবত এই ধ্বংসের মধ্যে দিয়েই নতুন সমাজ গড়া যাবে। কিন্তু আমরা জানি যে শেষ পর্যন্ত তার পরিকল্পনাটা সফল হয় না, কিছু একটা ঘটে। হ্যাঁ, একেবারে শেষ মুহূর্তে ইসাগানি নামে এক তরুণ ছাত্র ছিল, খুব আদর্শবাদী। সে আবার ওই বিয়ের কনের প্রাক্তন প্রেমিকও ছিল। ও, সেই ইসাগানি বোমাটার নিষ্ক্রিয় করে দেয়। এই কাজটা খুব গুরুত্বপূর্ণ। একদিকে তার ব্যক্তিগত আবেগ, আবার অন্যদিকে একটা বিরাট ধ্বংস আটকানোর ব্যাপার। এরপরই সিমোনের সব প্ল্যান ভেস্তে যায়। সে আহত হয়, পালিয়ে যায়। শেষে পাদ্রে ফ্লোরেন্তিনো নামে এক বৃদ্ধ জ্ঞানী পুরোহিতের কাছে আশ্রয় নেয়। সেখানেই তার মৃত্যু হয়। হ্যাঁ, সেখানে সে নিজের কাজের জন্য অনুশোচনা করে, নিজের দর্শনের ব্যর্থতা নিয়ে কথা বলে, তারপর মারা যায়। ওই পাদ্রে ফ্লোরেন্তিনো চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয় যেন রিজালের নিজেরই নৈতিক দ্বিধাগুলো ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে। তাহলে চরিত্রগুলোর প্রতীকী তাৎপর্যটা বেশ গভীর। সিমোন যদি হয় প্রতিশোধের প্রতীক আর ধ্বংসের, হ্যাঁ, তাহলে ইসাগানি সে কিসের প্রতীক? ইসাগানি হল তরুণ প্রজন্মের আশা, আদর্শবাদ, বিবেক। যদিও তার আদর্শবাদ হয়তো একটু অপরিণত। সিমোন যেমন নষ্ট হয়ে যাওয়া আদর্শ আর হিংসার প্রতীক। আর অন্য চরিত্রগুলো, যেমন বাসিলিও আছে, যে আগের উপন্যাসের দুঃখ বয়ে বেড়াচ্ছে, দেখছে সিস্টেম তাকে ছাড়ছে না। কাবিসাং তালেস আছে, যে জমি হারিয়ে বিদ্রোহী হয়। পাদ্রে ফ্লোরেন্তিনো আছেন, যিনি অন্যায় বুঝেও সরাসরি সংঘাতে যান না। সব মিলিয়ে ১৯ শতকের ফিলিপিনো সমাজের একটা ছবি, একেবারে একটা বহুমাত্রিক দর্পণ বলা চলে। তাহলে উপন্যাসের মূল বিষয় বা থিম যদি বলি, ঔপনিবেশিক শোষণ, দুর্নীতি তো আছেই। হ্যাঁ, তার সাথে ধর্মীয় ভণ্ডামি,
ক্ষমতার অপব্যবহার, সামাজিক অবিচার এগুলোর কড়া সমালোচনা। তবে আমার মনে হয় কেন্দ্রবিন্দুতে আছে ওই আদর্শবাদ বনাম চরমপন্থা বা প্রতিশোধের দ্বন্দ্বটা। সিমনের মাধ্যমে রিজালে এই প্রশ্নটা তুলেছেন যে অন্যায়ের প্রতিকার কি হিংসা দিয়েই করতে হবে? ঠিক, বিপ্লবের নামে ধ্বংস কি আদৌ কোনো সমাধান? রিজাল কিন্তু সরাসরি কোনো উত্তর দেননি, এটাই মজা। তিনি প্রশ্নটা পাঠকের দিকে ছুড়ে দিয়েছেন, ভাবার জন্য। আর এই প্রশ্নগুলো এগুলো তো আজকের দিনেও একই রকম প্রাসঙ্গিক, তাই না? এখানেই তো এল ফিলিবাস্টারিজমোর আসল শক্তি। ১৩০ বছর পরেও এর আবেদন কমেনি। কারণ ওই সমস্যাগুলো মানে দুর্নীতি, ক্ষমতার লোভ, সামাজিক অসাম্য, ন্যায় বিচারের ইচ্ছে আর তার পথ নিয়ে মতভেদ এগুলো তো আজও আছে। পৃথিবীর নানা জায়গায়। আজও আমরা সিমনের মতো ক্ষুব্ধ কণ্ঠ শুনি, যারা সব ভেঙে ফেলতে চায়। আবার ইসাগানির মতো আদর্শবাদী তরুণদেরও দেখি, যারা ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখে। তাহলে এই আলোচনা থেকে আমরা কোথায় দাঁড়ালাম? মনে হচ্ছে এই উপন্যাসটা শুধু অতীতের কথা বলে না, এটা একটা জীবন্ত প্রশ্ন ছুড়ে দেয়। একদম ঠিক। উপন্যাসটা শেষে একটা অস্বস্তিকর প্রশ্ন রেখে যায় আমাদের জন্য। যখন সমাজ অন্যায় আর শোষণে ভরে যায়, তখন চুপ করে থাকা কি ঠিক, নাকি পরিবর্তনের জন্য ঝুঁকি নিতেই হবে? আর যদি পরিবর্তন আনতেই হয়, তাহলে পথটা কি হবে? সংস্কার নাকি বিপ্লব? হিংসা নাকি অহিংসা? রিজালের এই কাজটা আজও আমাদের এই মৌলিক প্রশ্নগুলো নিয়ে ভাবতে বাধ্য করে। আর এখানেই এর সার্থকতা। এটা প্রত্যেক সচেতন মানুষের মনে একটা আলোড়ন তোলার ক্ষমতা রাখে।